বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বাসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অগাস্টের 5 তারিখের পর থেকে অল্প সময়ই আমি বলবো, খুব বেশি সময় না, মানুষ যে স্বপ্ন দেখেছিল, যতটা আনন্দ উদ্বেলিত ছিল, সেই স্বপ্নকে এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে কিনা এবং স্টেক হোল্ডার যারা তারা সবাই মিলে সেই দুঃস্বপ্নে পরিণত হবার পথে যার যার জায়গা থেকে যতখানি অবদান রাখবার দরকার সেটা রাখছেন নেতিবাচক অর্থে। নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। আসলে এক লম্বা আশা নিয়ে আমরা এখানে তিনজনই, আপনিও কম আশা নিয়েছিলেন না, একজন সাংবাদিক হিসেবে, একজন অ্যাঙ্কর হিসেবে আমরা প্রত্যেকেই খুব আশাবাদী ছিলাম যে এই ফ্যাসিস্টের পতন হলে অন্তত অনেক কিছু মিটে যাবে। আমরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে ব্যবহার করেছি, আমরা মিছিল করেছি, মিটিং করেছি, প্রত্যেকটা কিছু করেছি এবং বাংলাদেশের এই প্রথম যে সবগুলো আন্দোলনেই ছাত্রছাত্রীরা ছিল, কিন্তু এত ছাত্রছাত্রীরা সমস্ত বাংলাদেশে, যেমন ধরেন যে অনেক সময় স্বাধীনতার সময়ও দেখা গেছে যে অনেকে গ্রামে এরকম বলছে গন্ডগোলের বছর, অনেকখানি জানতো না, প্রত্যন্ত অঞ্চলে তখন অ্যানালগ পৃথিবী ছিল। আবার 90-এও ঢাকা বেস আন্দোলন হয়েছে, অনেক জেলাবাড়ি আন্দোলন হয় নাই। বাট এইবারের আন্দোলনটা এমন ছিল, এত অত্যাচারে নিষ্পেষিত জনগণ এইবারের আন্দোলন করেছিল সমস্ত বাংলাদেশের থানা থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত একসাথে। এবং সরকার একটা সময় ফ্যাসিস্ট সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, ইন্টারনেট। তো তারপরেও আন্দোলন কিন্তু থেমে থাকে না। এই যে এত আশার আন্দোলন, এত আশা মানুষের ছিল, সেই আশায় আমি সবচেয়ে অবাক হলাম। 90-এর আন্দোলনে আপনি ছিলেন, আমরা ছিলাম, সরওয়ার ভাইও ছিল হয়তো, তখন এই আন্দোলনটা অনেক পরে আস্তে আস্তে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেইখানে একটা ফলাফল ছিল, 90-এর পরে একটা গণতন্ত্রের আবহাওয়া এসেছিল। শাহাবুদ্দিনের হাত ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগও ওই সময় সবার মধ্যে অতটা লোভ ছিল না, অত দুই একজনের মধ্যে ছিল যারা কিনা ওই পোকার মতো আস্তে 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 খেয়ে ফেলেছে। বাট এইবারের আন্দোলন সবচেয়ে দুঃখজনক যে যত মানুষের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমি এখন পর্যন্ত নিহত সংখ্যা জানি না অ্যাকুরেট, জাতিসংঘ একটা বলে, বিভিন্ন দল এক একটা বলে এবং যারা ছাত্ররা তারা একটা বলে, সরকার একটা বলে। বাট এই সরকারে আমরা কিন্তু মনে করেছিলাম যে এই আন্দোলনটা অন্তত টিকবে, টিকা উচিত, টিকা দরকার। কারণ 21 বছর আওয়ামী লীগ মাপ চেয়ে, 2 হাত জোর করে ক্ষমা চেয়ে দেশে আসার পরে, এই সরকারে আসার পরে তারা কি পরিমাণ টর্চার করেছে এটা পৃথিবীবাসী এবং বাংলাদেশবাসী তো অবশ্যই সাফার করে জানে, পৃথিবীবাসী জানে। সেটা ধরে রাখতে পারিনি আমরা আমাদের অতি লোভের কারণে, আমরা আমাদের সমন্বয়হীনতার কারণে, আমরা আমাদের সমস্ত জায়গায় ব্যর্থতার কারণে, আমরা আমাদের আপনার কি বলে অভিজ্ঞতার ব্যর্থতার কারণে, অভিজ্ঞতাহীনতার কারণে আমরা কোনোটাই ধরে রাখতে পারি নাই, পারছি না। আমরা এখন পর্যন্ত নিহত সংখ্যা জানি না, শহীদের সংখ্যা। আমি সম্মান করে কথা বলছি এই কথাগুলো। আমরা এখনও যারা সত্যিকার অর্থে আন্দোলনে ছিল তারা ম্যাক্সিমাম 99% ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বাট আমরা একটা সময় বলেছিলাম, যেমন ধরেন 90 থেকে আমার ছাত্র রাজনীতি করা, 90 না হলে হয়তো বা আমি ছাত্র রাজনীতিতে আসতাম না। আমি এখনও আপনার সঙ্গে লেগে আছি, এই দেশের সঙ্গে লেগে আছি। বাট আমি আশা করেছিলাম, যত নারীকে দেখেছিলাম আমি সেই 2 মাসে 1.5 মাসে, আমি আশা করেছিলাম বাংলাদেশের নারী নেতৃত্বের বোধহয় আর অভাব পড়বে না। কিন্তু সত্যিকার অর্থে আমি যখন সর্বশেষ দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারীদেরকে এত অন্যতম নেত্রী উমামা ফাতেমা, সেও এখান থেকে সরে দাঁড়িয়েছে এবং বলেছে এবং শুধু তাই না, সবই মুখের নারীরা বুলি ছিল। যে ধরনের ক্লেম করছে, আমার কাছে মনে হচ্ছে মাটি 2 ভাগ হও, আমি ঢুকে যাই। কারণ
আমি কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মিছিল থেকেই এসেছি। আমি এত নোংরামো, আমি আমি পেটিবর্জুয়া দেশের রাজনীতি করি। আমি কিন্তু সত্যিকার অর্থে বলছি যে ও এখন যে অবস্থা চলছে তার মানে আমরা ফেরেশতাদের সঙ্গে রাজনীতি করেছি, যদি ওই হিসাবটা করি আমরা। অন্যায় সবসময় ছিল পৃথিবীতে, কিন্তু অন্যায়টাকে যখন ন্যায় বানিয়ে সমাজের চোখে ধরে সামনে তুলে ধরা হচ্ছে, তখন এটার কোনো সলিউশন হয় না, এটার কোনো ইকুয়াল টু নাই। আমি সত্যি বলার ভাষা আমার নাই। একটা সময় মুক্তিযোদ্ধাকে বিক্রি করে খেতে খেতে আওয়ামী লীগ লুজার হয়ে গেল। লুজার হতে হতে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালো। কে পালালো? আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন, আমি বাইতুল মোকাররমের খতিবকেও বলবো, এই কারণে যে নেতৃত্ব না করলে তাহলে তার পালানোর কথা ছিল না। সে যদি খুতবায় নেতৃত্ব করে যদি ওইখানে 2 নাম্বারই না করতো তাহলে তার পালানোর কথা ছিল না। সেইখানে প্রধান বিচারপতি থেকে শুরু করে আমলার সর্বোচ্চ জায়গা পর্যন্ত, পুলিশের আইজি থেকে শুরু করে সব পালাতক। এই পালাতকের জায়গায় তখন চেতনা বিক্রি করে খেয়ে মুক্তিযোদ্ধাকে ধ্বংস করে দিল। এখন আপনার ছাত্রদের চেতনা বিক্রি করে খাওয়া শুরু করলো, এবং একটা বছর হয় নাই এই চেতনা বিক্রি না করলে। আমার কাছে মনে হয়েছিল যেদিন আমি আপনাদের এই হাউজেই ছিলাম একটা টকশোতে, যখন তারা শপথ নিল, আমি অবাক হয়ে, আমি বিশ্বাস করিনি, নাম শুনেছি একটু একটু যে হতে পারে, কিন্তু আমি যখন দেখলাম শপথে যে ছাত্ররা শপথ নিচ্ছে, যার আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, মিনিমাম 15 বছর পরে আসার কথা, সে আজকেই আসছে, তার কোনো অভিজ্ঞতা নাই, তার পড়ালেখা শেষ হয় নাই, তার বই খাতার সঙ্গে। আমি আরও অবাক হই যে এমন একটা সরকারের আন্ডারে এই দেশ এখন বাস করছে, যে সরকার কখনোই কোনো বাচ্চাকে বললো না তুমি বই খাতা নিয়ে তোমার ফেরত যাওয়ার সময় তুমি তোমার ঘরে ফিরে যাও, তুমি তোমার প্রতিষ্ঠানে ফিরে যাও, তুমি পড়ালেখা শেষ করে এইখানে এসে জয়েন করো, তোমার কোনো কোটা নাই, তোমার যেখানে তোমার ব্রেন যেটা বলবে তুমি সেটাই করতে পারবা, এই সভরেন্টিটা তোমাকে দেওয়া হলো। এটা বলার মতো বাংলাদেশে কেউ নাই। তার মানে আমরা কত খারাপ অবস্থায় আছি। আমাদের ফ্যাসিস্ট সরকার কি করেছে? বাচ্চাদেরকে বই খাতা বাদ দিয়ে কিভাবে ডিম ভাজা করতে হয়, কিভাবে আলু ভর্তা করতে হয়, কিভাবে নাচতে হয়, কিভাবে ব্যাঙের মতো ঝাঁপ দিতে হয়, এইসব শিখাইছে। অটো পাস শিখাইছে, এবং প্রত্যেকটা জায়গায় আপনার প্রশ্ন ফাঁস শিখাইছে। আর আমরা মনে করলাম যে এই সরকার চেঞ্জ হলে বোধহয় আমার পড়ালেখা, আমার সন্তানরা, আমরা আর যারা বুঝি তারা বোধহয় আর দেশের বাইরে টাইরে পাঠাইতে হবে না। এখন আমরা কি দেখছি? আগে তাও তো ডিম ভাজলে একটা ইটালি হোটেল দিতে পারতো রাস্তায়, আলু ভর্তা করলে। এখন তো সেটাও নাই, কারণ বই খাতা করে সংস্রব নাই। আপনার যারা বড় বড় পদে আছে, পরীক্ষা ছাড়া পাস দিয়ে দিল, এবং একটা পাস না ভাই, পাস একটার পর একটা সময় কাজলের ওই যে কি জোকার কাজল যে জোকস বলতো, কলা সুলাইলে কেন বুঝায় দাও, একটা সময় এরকম বললো যে তুমি অটো পাস কেন দিলা, তুমি কেন নাম্বার বাড়ায় দিলা না, এটা বুঝায় দাও। যখন বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষার জন্য সমস্যা হচ্ছিল, তখন বললো যে নাম্বার কেন বাড়ায় দিলা না। এবং এই যদি হতে থাকে, একটা দেশকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, একটা দেশকে ধ্বংস করার জন্য তার অর্থনীতিকে ধ্বংস করে দাও, একটা দেশকে ধ্বংস করার জন্য তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও। এই যে এখন আপনি মনে করেন যে প্রথম 3 দিন সরকার ছিল না, যে পরিমাণ মব বলি আর সন্ত্রাসী কার্যক্রম বলি, মবটা কোথা থেকে আসলো আমি জানি না, আমরা আগে সন্ত্রাসী কার্যক্রম বা আইন নিজের হাতে তুলে নেওয়া এইসবই বলতাম, সেগুলো তখন ওই 3 দিন ওরকম হয় নাই যত এখন পর্যন্ত হচ্ছে। এবং সরকারের যখন প্রেস সেক্রেটারি, মানে সরকার প্রধানের প্রেস সেক্রেটারি, মানে সেও ওরকমই, তখন যখন বলে যে এটা তারা এটা করে এই কারণে যে এটা করার ছিল, এই মবটা নাকি তারা গণরোষের কারণে করে। এখন পর্যন্ত 1 বছর হওয়ার পরে তুমি অ্যারেস্ট করতে পারো না, তুমি বিচারের মুখোমুখি করতে পারো না, তুমি কেন মবটা ছাত্রদের হাতে বা অন্যদের হাতে মবটা তুলে দিচ্ছ? এটা তো হতে পারে না। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকে সহ-আলোচক। আমরা একসাথে রাস্তায় ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একসাথে অনেক মুভমেন্টস করেছি। 2001-2 দিকে কোনো একটা সময়, 2-এর পরে আমি মিউনিক ভিজিট করেছিলাম। মিউনিকে তখন আমার আগ্রহ জাগলো, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, যে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প দেখব। তো সেই
একটা ক্যাম্পে গেলাম এবং ক্যাম্পের সামনে বড় করে লেখা নেভার অ্যাগেইন। ওইগুলো কীভাবে এই ছোট ছোট খাঁচার ভিতরে ঢুকায় রাখতো বিরোধীদের এবং কিভাবে নির্যাতন করেছে হিটলার। সো যখন 5ই আগস্ট ঘটল তখন আমার মনে হচ্ছিল যে বাংলাদেশও যেন নেভার অ্যাগেইন, আর কখনই এরকম না হয়। আমাদের রাষ্ট্র কোথায় চলে গেছিল যে যেখানে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন একটা বিরাট মানি লন্ডারিং এসালমের, যেখানে বলা হয়েছিল যে আলাদিনের চেরাক বাতি, সেইটা যখন আমরা চ্যালেঞ্জ করলাম সেইখানে সেইটা জাজ ইন চেম্বার সেইটাকে স্টে করে দিল। হাইকোর্ট সেটাকে তদন্তের আদেশ দিয়েছিল, সেটাকে স্টে করে দিল যে 7ই জানুয়ারি পর্যন্ত স্টে, কারণ ওইটা ইলেকশন হয়ে যাওয়ার পরে তদন্ত হবে। সো ওইটা ছিল পতনের শেষ জায়গা। শুধু ওখানে না, এরপর পূর্ণাঙ্গ অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চ, যে এই পলাতক প্রধান বিচারপতি, সেই বেঞ্চ সেইটাকে অর্ডার দিল যে এই তদন্ত করা যাবে না, প্রয়োজন হলে এসিসি তদন্ত করতে পারে। তো এসিসি কার আন্ডারে? সবসময় প্রধানমন্ত্রীর আন্ডারে। এসিসির চেয়ারম্যান বা এখন পর্যন্ত ওই সক্রিয়তা আসে নাই যে তারা সত্যিকার একটা ভালো তদন্ত করতে পারে। সো এই দেশের বিচার ব্যবস্থা এবং দেশের সার্বিক যে দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, এইটা ছিল সীমাহীন উদাহরণ যে এর বাইরে আর কিছু হতে পারে না। কারণ জুডিশিয়ারি সৃষ্টি হয়েছে এক্সিকিউটিভের অ্যারোগ্যান্সকে নিয়ন্ত্রণ করার জন্য। সেগুলো তো ধরেন পেছনের কথা মিস নীলুফার চৌধুরী মনিও বলেছেন, আমিও জানি, আপনিও বলছেন, কিন্তু আমার মূল প্রশ্ন যে পরিবর্তনটা শেষ পর্যন্ত তো ঘটানো একটা গেল, একটা রিজিম চেঞ্জ হলো, মানুষের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আত্মদান, অনেক রক্তদান, কিন্তু স্বপ্নটা তো এখন মোটামুটিভাবে দুঃস্বপ্নের মতো অনেকেই মনে করছে। আমি ওই জায়গায় আসছি, একটু বলা দরকার। আপনি মনে করেন কিনা সেটা একটা আমি মনে করি, আমি আমার সমালোচনায় একমত যে দিস ইজ অলরেডি ফেইলড, যে মানুষের যে আকাঙ্ক্ষা, যে আশা সৃষ্টি হয়েছিল সেটা অলমোস্ট ফেইলড। এখন কি আছে? একটা রুটিন কাজ করার জন্য, একটা নির্বাচন দেওয়ার জন্য। আমি ওই জায়গাটা একটু আসি। দেশের অবস্থা এমন ছিল যে দাম্ভিকতার সাথে বলা হলো যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে এবং হেলিকপ্টার ছাড়া চড়েই না। আমরা আওয়ামী লীগের একদম ভিতর থেকে শুনেছি 2009 এসেই আওয়ামী লীগের তৎকালীন প্রধান এই পলিসি গ্রহণ করছে যে আমার দলের লোক টপ থেকে বটম পর্যন্ত যেভাবে খুশি টাকা বানাবে, কোনো বাধা দেবে, রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে। অর্থাৎ একটা লুম্পেন রাষ্ট্র ওখান থেকেই পরিপূর্ণভাবে শুরু হয়েছে। সেইখান থেকে এই 1500 জীবন, 20,000 আপনার পঙ্গু, প্রায় 6,000 মতো চক্ষু, একটা ধারণা আছে কম বেশি হতে পারে, 5-10% এরর হতে পারে, তাদের জীবন দিয়ে ছাত্র জনতা এবং সর্বশেষ সেনাবাহিনী, আমি সেনাবাহিনীকে ওই ক্রেডিটটা দেবই এই কারণে যে তারা এই সিদ্ধান্ত যেভাবে এনুক, তারা যদি গুলি চালাবার সিদ্ধান্ত না নিত তাহলে হয়তো আরও প্রলং হতো। যাই হোক, এই যে হয়েছে, এবং আমরা প্রতিদিন মাঠে ছিলাম, সেগুলো আমরা ফেসবুকে বিভিন্ন দিয়েছি। সেই জায়গা থেকে যখন পেলাম যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত হবে যেখানে সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মাফিয়াতন্ত্র যাতে ফেরত না আসে, গণতন্ত্রের চর্চা হবে এবং দুষ্টের দমন সৃষ্টি লালন হবে, এইটাই ছিল মানুষের ইন জেনারেল আশাবাদ এবং ম্যান্ডেট যারাই সরকার চালাবে। এবং এইখান থেকে যদি আমরা সত্যিকারে পরিবর্তন চাই তাহলে সবচেয়ে বড় প্রয়োজন হলো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। এবং এই পুরো দায়টা, পুরো আশাবাদটা, পুরো চ্যালেঞ্জটা, পুরো অপরচুনিটিটা এখন আসছে বিএনপির ঘাড়ে। তো আমি সেইখানে বলি যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির দুই একটা কথা বলতে হয় যে যারা আমার লোক সৃষ্টি করে, পৃথিবীর কোথাও আমার লোক কাউকে সেভ করতে পারে নাই। হিটলারকেও পারে নাই, মুসলিমকে পারে নাই, এরশাদকে পারে নাই, আওয়ামী লীগকে পারে নাই। তাহলে এই আমার লোক সৃষ্টি করলে তারা তাদের পতন ডেকে আনে। কারণ এই আমার লোকরা এমন চাটুকর হয়, এমন দলবাজ হয়, এমন গোলাম হয় যেটা কোনো যোগ্য, দক্ষ, সৎ, মেধাবী লোকের পাশেই যাবে না। আমাদের সংস্কৃতি, রাজনৈতিক কুসংস্কৃতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবীর কোথাও পাবেন না যে ভালো মানুষ লুকায়ে থাকে, ভালো মানুষ চোখ বুজে থাকে, ভালো মানুষ বোবা হয়ে যায়, কোনো কথাই বলে না।
কারণ একটা কথা বললে যদি মানে ঝাঁপাই পড়বে, যারা যারা ম্যাগলোমনিয়া ঝাঁপাই পড়বে, এই উনি সঠিক বলে নাই। এইখান থেকে পরিবর্তন ঘটাতে হবে। অসৎ অযোগ্য চাটুকার গোলাম দলদাস নিয়ে আজ পর্যন্ত কেউ সফল হয় নাই। তাদেরকে রাজনীতিকে প্রশ্রয় দেওয়া মানে নিজের পতন ডেকে আনা, এইটা তাদেরকে রিয়েলাইজ করতে হবে। একটি চর্চা যদি করে, শুধু একটি চর্চা, যে ভালো আর খারাপ সবসময় পাশাপাশি থাকে, এর ভিতর থেকে যোগ্য দক্ষ সৎ লোককে যদি সামনে আনে, তাহলে দলের ভিতরে দুর্নীতি 90% কমে যায়। তখন ওই যে দুর্নীতিবাজ, পোটেনশিয়াল দুর্নীতিবাজ, সত্যিকারের দুর্নীতিবাজ, দুর্নীতি করার জন্য ধার দিচ্ছে, তারা বলবে না আমি যদি কোনো রকম দুর্নীতি করি তাহলে আমার পদায়ন হবে না, এই চর্চাটা। এবং ওইখানে দরকার ভালো রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি, প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি। এখন প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি কি? প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি হলো সেই রাজনীতি, পৃথিবীতে যত সফল নেতা আসছে, যারা যে দেশ এবং জাতি গঠন করেছে, ওই 90% দেখবেন একই চারিত্রিক বৈশিষ্ট্য। কি? ভালো মানুষকে সামনে আনা, সুশাসন করা, ন্যায্যতা করা, দুর্নীতিমুক্ত থাকা, দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি। এখন সেইখানে আমি বলি যে ওই রাজনীতি না আনলে তাহলে আবার আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি করে, যেটা মহাসচিব অনেকবার বলছে মির্জা ফখরুল ইসলাম, যে পরিণতি কিন্তু একই রকম হবে। সেই জায়গায় এখন চ্যালেঞ্জ হলো যে এরা যদি ফেল করেছে, কারণ এইখানে যে সরকারটা গঠন হয়েছে তার ভিতরে একজনও ক্রাইসিস ম্যানেজার নাই, একজনও না। হাউ টু হ্যান্ডেল এ ক্রাইসিস, সেইটা সবচেয়ে ভালো হ্যান্ডেল করার লোক হয়েছে যারা যুদ্ধ করছে তারা। আমি অনেকবার উদাহরণ যে চার্চিল, চার্চ দ্য গল, মার্শাল টিটো, লিকুয়ান, মাহাতির মোহাম্মদ, হু রোজ টু দ্য অকেশন, তারা তো দেখুন না, রোজ টু দ্য অকেশন, কোনো কিছু করতে পারে না। এখন ঘুষ কোনোভাবে কমে নাই। সেই জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ ওই যে নেভার অ্যাগেন, যে সোমালিয়া হবে না, লাইবেরিয়া হবে না, সিরিয়া হবে না, উত্তর কোরিয়া হবে না, রোমানিয়া, লিবিয়া অথবা ইরাক হবে, সেইটা মানুষ দেখবে। আমি মনে করি তারেক সাহেব লন্ডনে নিশ্চয়ই উনি লিবারাল ডেমোক্রেসি দেখেছে, দলের ভিতরে কিভাবে ন্যায্যতা রক্ষা করা যায়, দলের ভিতর থেকে কিভাবে দুর্নীতিবাজকে সরাই ভালো মানুষকে সামনে নেয়, উনি সেই প্র্যাকটিস করবে বলে বাংলাদেশের মানুষ আশা করে, আমিও আশা করি। তিনি দেখাবেন যে বাংলাদেশ সামনে যাবে, পিছিয়ে যাবে, এই পুরো চ্যালেঞ্জটা এখন তার উপরে। ধন্যবাদ। সরাসরি আশাবাদ, এবং এটা দেখবার জন্য হয়তো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে যে জটিল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এখন কনসেনসাস কমিশন কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আপনি কত এটা আশাবাদী যে একটা কনসেনসাস তৈরি হবে? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে উচ্ছ্বসিত, অন্যান্য রাজনৈতিক দল ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে, আরও নানা রকমের দাবি তারা তুলছে। সব মিলিয়ে আসলে নির্বাচনটা কবে হবে বলে মনে করছেন, এবং কি ধরনের নির্বাচন আসলে শেষ পর্যন্ত বাংলাদেশে হবে বলে মনে হচ্ছে? মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, মানুষ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ একটা নির্বাচনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, সেই আকাঙ্ক্ষা কি পূরণ হবে কিনা? দেখেন, আপনার কথায় ওই কথাটা আসতে হয় যে বিগত সরকারের ফ্যাসিস্টের সাথে অনেক কিছু নিয়ে যুদ্ধের সঙ্গে মেইন যুদ্ধটা ছিল বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করা। যুদ্ধের ক্ষেত্রটা কিন্তু এখানে ছিল। যদি ভোটাধিকার সুষ্ঠু হতো, মিনিমাম মানে 40-60 বা 30-70 যদি এরকমও হতো, তাও একটা স্বচ্ছ একটা বিরোধী দল থাকতো, মানে ছায়া সরকার যাকে বলে, তারা প্রতিবাদ করতো। আপনার যদি আমরা খেয়াল করি যে 1996 সালে বিএনপি পরাজিত হয়েছিল, কিন্তু বিএনপির ছিল 116টা আসন। সেই 116টা আসনের বিরোধী দল আর একাদশ সংসদে আপনার 5-6টা সংসদ সদস্য, এই দুইটা কিন্তু এক জিনিস না। তো এই আবার আওয়ামী লীগ 2001-এ 58টা আপনার সিট পেয়েছিল, সেটার একটা যে তেজটা যেটুকু থাকা দরকার, সেটা আর যদি আপনার 2-4টা থাকে সেটা এক হয় না। তো এই যে আওয়ামী লীগ যে আমি দামি নির্বাচন করলো, একচেটিয়া বিনা ভোটের নির্বাচন করলো, নিশিরাতের নির্বাচন করলো, এই 3টা নির্বাচন করে জনগণকে চরমভাবে বিতৃষ্ণ করেছিল বলেই কিন্তু আওয়ামী লীগের জন্য মানুষ এইভাবে আওয়ামী লীগের বিপক্ষে মাঠে নেমেছিল। তো সেই নির্বাচনটাকে কেন্দ্র করেই এত কিছু। অথচ দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, উনি এই কথা বলে ওই কথা বলে, দেশের স্বপ্ন দেখায়, বিদেশে
ও যারা উড়ে আকাশ দিয়ে উড়ে তাদের এনে ব্যবসা দিয়ে উড়ানোর চেষ্টা করে, বিভিন্ন সাবমিট করে, কিন্তু আপনার 10 মাসে 11 বার বিদেশ যাপন করে এবং সেই আগে সরকারের মতো লাটবহর নিয়ে কোনো কাজ ছাড়া বিদেশ যাচ্ছেন, কিন্তু নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা এমন একটা ইস্যু তুলে দিয়েছে যে আগে সংস্কার পরে নির্বাচন, আগে বিচার তারপরে নির্বাচন, কিংবা জনগণ তো আমাকে চায়, যেমন ঈদের সময় 2-1জনকে সামনে দাঁড় করিয়ে রেখে ওই যে হাজয়যুক্ত হয়েছে মতো বলতে থাকে যে আপনাকে আগামী 5 বছর চাই, আপনাকে আজীবন চাই, আপনাকে কিয়ামত পর্যন্ত চাই, 2-1টা হুজুরকে দিয়ে এই কথাগুলো বলা। যদি এটা বোঝানোর চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে বলেই বাংলাদেশের ম্যাক্সিমাম, যেটা কোনো দিন হয় নাই জিল্লুর ভাই, যে বাম আর ডান একখানে হয়ে গেছে। বিএনপির সাথে বাম সংগঠন কখনো কাজ করছে আমার এটা হিসেবে ছিল না, এখন কিন্তু তারাও নির্বাচন চাইছে। তো নির্বাচন চাওয়ার পরে যখন সরকার প্রধান যখন বিদেশের মাটিতে বসে বলে যে একটা দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না, এবং দেশে আসার পরে যখন দলগুলোকে নিয়ে বসে এবং যখন মিরাকেলভাবে একদম উল্টা যখন দেখে যে ম্যাক্সিমাম দলই নির্বাচন চায়, 1টা বা 2টা দল চায় না তাদের প্রয়োজনে, তাদের স্বার্থের জন্য। তো এই সরকারও যখন চরমভাবে গড়িমসি করছিল, এবং এখনও আমরা যদি বিশ্বাস করি যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে, ধরেন আমার পায়ের নিচে মাটি নাই, আমি গেলাম, আমি বললাম, আপনি কথা দিলেন, আমি সমস্যা করব না, নির্বাচন উভয়েই 2 মাস করে পিছালেন আর আগালেন, কিন্তু এটা কিন্তু তবে কিন্তু এখনো খোয়া যায় নাই, তবে রেখেই কিন্তু কথাগুলো হচ্ছে, তবে রেখেই হচ্ছে, এবং সেটাতেই আপনারা উচ্ছ্বসিত। এবং তারপরে আপনারা কথা বলছেন যে এই সরকার সব ভালো করছে, মানে আগে 10 মাস যা বলেছেন তার সঙ্গে এখনকার কথা মিল নেই, এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে, সরকারের উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, এটা আপনাদেরই বক্তব্য। আমাদের বক্তব্য, এবং হঠাৎ করে জাস্ট একটা মিটিং সবকিছু ওলটপালট করে দিল, এবং সেই মিটিং নিয়ে অন্যান্য রাজনৈতিক দল অনেক রকম। আমি বলি ওনার সম্পর্কে আমার একটা কথা, যে ওনার হিপনোটাইজ করার একটা ক্ষমতা আছে, যেটাই হোক। তো একজন ব্যক্তির কথা বলছেন, কিন্তু আমরা একজন ব্যক্তি যত শক্তিমানই হোক না কেন, তার চাইতে তো একটা দলের কাছে আমাদের প্রত্যাশা, হিসেব নিকেশ আলাদা, অনেক বড়, বেশি। জি, এখন আমি যেটা শেষ করি নাই, যে হিপনোটাইজের কিন্তু আপনার ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বা যেটাই ম্যাজিশিয়ান, তাদের কিন্তু পাওয়ার ভীষণ স্বল্প সময়ের জন্য থাকে। আমার মনে হয় যে এরকম কিন্তু অনেকবার হয়েছে, আপনার মনে আছে, আপনি সবসময়ই একদম অতন্ত্র প্রহরী ছিলেন, যে এটা আপনার শেখ হাসিনাও বলতেন যে কথা হয়ে গেছে, ওবায়দুল কাদের বলতেন কথা হয়ে গেছে, আমরা বসবো, এই নির্বাচনটা নিয়ম রক্ষার নির্বাচন, এটার পরে আমরা খুব তাড়াতাড়ি বসবো, আরেকটা নির্বাচন দিব। পরে 5 বছরের একদিনও সময় ছিল না। তাতে কি হয়েছে, ওই যে আরেকবার খুব তাড়াতাড়ি বসবো কয়েকদিন দমে থাকে, আবার যখন না দেয় তখন আবার এই যে সাপলুডু খেলাটা আসলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর এই জন্য যে আজকের দিনটা আমি চাইলেই আর ফেরত পাবো না। প্রতিটা দিন আমার দূরদর্শিতা থাকা দরকার। আমার দূরদর্শিতা এত সস্তা হবে না যে আমি আমার দূরদর্শিতার জন্য আমার জাতিটাকে পিছনের দিকে আরও 10 মাইল পিছনে নিয়ে যাব। কারণ এই জন্যই একজন লিডার ভালো কাজ করলে তার জাতি উদ্ধার হয়, মন্দ কাজ করলে তার জাতি পতিত হয়। তো এই জাতিটাকে নিয়ে যাদের কাজ, তাদের আরও শার্প কথা বললে আমরা খুশি হই। আমি সাধারণ মানুষ হিসেবে কথাগুলো বলছি। এবং এই যে ম্যাজিশিয়ানদের ওই যে সময়টা কিন্তু ভীষণ স্বল্প। আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে আমার যা ধারণা, যে যাই মনে করুক না কেন, এই দেশটাকে যে খুব সহজভাবে কেউ গিলে খেতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। বলেই এটাও আমি দেখলাম, আপনিও দেখলেন, যে বাংলাদেশে মিট হলো না, লন্ডনে যেতে হলো আমাকে। তো লন্ডনে যেতে হলো, লস কিন্তু একজনের হয় নাই। এই যে কথার খেলাপ হবে, আপনিও কিন্তু মানুষকে চিনবেন, আমিও চিনব, সমস্ত দেশবাসী চিনবে। এই জন্য আরেকজন যদি লস মেনে নিয়ে যদি দেশকে জানানোর জন্য, আপনার মনে আছে জিল্লুর ভাই, যে 14তে যখন বিএনপি ইলেকশনে যায় নাই, সমস্ত বাংলাদেশের মানুষ বিএনপিকে দোষারোপ করেছে, বিএনপি চুপ থেকেছে, কখনো প্রতিবাদ করেছে, আমরাই করেছি আপনার এখানে বা সবখানে। তো তারপরে যখন 18তে নির্বাচনে গেল, তখন যখন 6-7টা পদ হাতে ধরায় দিল, মানে হ্যারিকেন সহ, তখন কিন্তু বিএনপি এই কথাটা বলেছে, আমরা বলেছি যে 14তে যায়নি, আপনারা বলছিলেন যে আওয়ামী লীগ খুব ভালো,
18-তে দেখলেন তো আওয়ামী লীগ কী জিনিস, যেটা কি কেন্দ্র করে আবার 24-এ যাওয়া হলো না। তা এই জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেককে একটা বার স্কোপ দেওয়া উচিত। শুনেছি যে পানিতে ডুবলেও নাকি খোয়াজ খিজির আলাইহিস সালাম 2বার 3বার ভাষায় দেয় একজন মানুষকে বা প্রাণীকে যে সে বেঁচে যাক, তারপরে যখন সে উঠতে পারে না তারপরে ডুবে যায়। তা এই হিসেবে আমি বলছি কথা যে সুযোগ দেওয়া দরকার। বাট পলিটিক্স কি ব্যারিস্টার সরোয়ার এইভাবে সুযোগ দিয়ে, কারণ পলিটিক্সের সঙ্গে তো বা এরকম একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে গোটা জাতির দেশের ভবিষ্যৎ নির্ভর করে। সো বিএনপি ভালো মন্দ, বিএনপি কী করবে সেটা বিএনপি বোঝে, কিন্তু নাগরিক হিসেবে যদি বা অ্যানালিস্ট হিসেবে যদি আমরা অ্যানালাইজ করতে চাই, ওই সাপ লুডু খেলার মতো বিএনপি দেখা গেছে গত 15-16 বছরের ইতিহাসে শেষ অবধি একদম এই লন্ডন বৈঠক পর্যন্ত বিএনপি অনেক সময় ওই 90, 98, 97 যায়, আবার গিয়ে সাপের মুখে পড়ে নিচে চলে আসে। এটাই বিএনপির একটা ইয়ে হয়ে দাঁড়াচ্ছে, এবং বিএনপিকে বলাই হয়ে থাকে যে প্রেসিডেন্ট জিয়ার কথা আপনি উল্লেখ করেছেন, তারপর থেকে বিএনপি আসলে সবসময় একটা অটো বেনিফিশিয়ারি রাজনৈতিক দল, যারা সেই অর্থে নিজেরা অর্জন করতে পারেনি। তাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, গত 15 বছরে তারা জেল কেটেছে, প্রচুর মানুষ জীবন দিয়েছে, এবং জুলাই আগস্টে একক রাজনৈতিক দল হিসেবে তাদের যা ত্যাগ শিকার সেটা বাকিদের সবার, অন্যান্য রাজনৈতিক দলের সবারটা যোগ করলে হবে না। কিন্তু কৃতিত্ব দাবি করবার বিএনপি নিজেই কৃতিত্ব দাবি করতে পারে, অন্যরা তাদের কৃতিত্ব দিবে তো পরের কথা। তারা নিজেরা তাদের এই মরাল স্ট্রেংথটাই তৈরি হয়নি যে তারা এটা দাবি করতে পারে যে আমরাই আসলে লিড করেছে। যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারে কে থাকবেন না থাকবেন, প্রধান কে হবেন, এই আলোচনার মধ্যে বিএনপি কি আমরা দেখিনি প্র্যাকটিক্যালি। এটা যেটা প্রফেসর ইউনূস বলেছেন, ছাত্ররা তাকে অ্যাপয়েন্ট করেছে, এবং পরে তো আমরা জানলাম ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করেছে প্যারিসে। সো এবং এই যে গত 10 মাস নির্বাচন ছাড়া আগেই হতে পারে, জুলাই আগস্টে হতে পারে, বিএনপি নেতাদেরই বক্তব্য, অনেকেই বলেছেন। এখন এসে তারা নিজেরাই প্রস্তাব করছেন যে ফেব্রুয়ারিতে, এবং শেষ পর্যন্ত এখনও তারা শিওর না যে আসলে কি হবে। জয়েন্ট স্টেটমেন্ট যদি দেখেন সেখানে শর্তের কোনো শেষ নাই, এবং হতে পারে, কিন্তু আমরা দেখছি যে বিএনপি মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় উচ্ছ্বাসে আলহামদুলিল্লাহ বলে তো 6 লাভ মিটিংয়ের পরের দিনই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আলহামদুলিল্লাহ। জি, কি আসলে মানে, এবং যেখানে একটা বড় রাজনৈতিক দল, তাকে আমরা স্বৈরাচার বলি যাই বলি না কেন, একেবারেই ইনভিজিবল, আরেকটা বড় এখন এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিধর দল, যার কার্যক্রম নিয়ে যথেষ্ট রকমের প্রশ্ন সংশয় নানাভাবে কিছু আছে, প্রোপাগান্ডা হয়তো, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই, এবং ডে বাই ডে তারা লুজ করছে, এবং তাদের মিত্ররাও আসলে এখন দোদুল্যমান। কয়জন মিত্র শেষ পর্যন্ত, নীলুফার চৌধুরী মনি যথার্থই বলেছেন, বাম ডান সব তাদের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত কয়জন থাকবে সেটাও বোঝা যাচ্ছে না। ইসলামিক রাজনৈতিক দলগুলো মোটামুটি যারা নিজেরাই নানাভাগে বিভক্ত ছিল, তারা এখন জোরালো ভাষায় রাস্তাঘাট গরম করছে, এবং শেষ পর্যন্ত নির্বাচনটা কিসের, প্রফেসর ইউনূস তো জুন পর্যন্ত বলেছিলেন, জুন জুলাই 26-27 হয় কিনা সেটাও তো একটা এখন বড় চ্যালেঞ্জ, এবং সেখানে বিএনপি আসলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার রাজপথের সক্ষমতা বিএনপির আছে কিনা। এবং কেউ মনে করেন, আমি জাস্ট আলোচনা, আপনিও করবেন এখানে, যে আওয়ামী লীগের মতো একটা, যারা শেষ পর্যন্ত কর্তৃত্ববাদী, স্বৈরতন্ত্র, স্বৈরাচারের হিসেবে নিজেদেরকে জনসম্মুখে স্থাপিত করেছে, আওয়ামী লীগকে যেইভাবে হ্যান্ডেল করতে পেরেছে বিএনপি, বাকি যে শক্তি এখন তার সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে, তাদেরকে হ্যান্ডেল করবার মতো শারীরিক সক্ষমতা, বুদ্ধিমত্তার সক্ষমতা কোনো কিছুই, বা কূটনৈতিক সক্ষমতা বিএনপির আছে বলে অনেকে মনে করেন না। সো আপনি আন্তর্জাতিক সম্পর্কেরও ছাত্র, আপনার কাছ থেকে একটু শুনছেন, সামরিক বাহিনীতে ছিলেন, সো সামরিক স্ট্র্যাটেজি সম্পর্কে আপনার বক্তব্য। এবং এখানে আরেকটা প্রশ্ন আমি বলি যে, যেখানে সেনাবাহিনীর দিক থেকে বা সশস্ত্র বাহিনীর বা সেনাবাহিনী প্রধান বারবার বলছিলেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন হতে হবে, এটাই কাট অফ লাইন, এর মধ্যে কোনো ইফস পার্টস কিছু নেই, এবং এখনো ওই জায়গায় আছে, এবং তারা সেখানেই আছে, এবং বিএনপি সেখানে আসলে একেবারেই তাদেরকেও ওই বিবেচনায় না নিয়ে নিজেরাই আগ বাড়িয়ে ফেব্রুয়ারিতে প্রস্তাব বাইল্যাটারাল মিটিংয়ে, দ্বিপাক্ষিক বৈঠকে, মানে আসলে জি, এই জায়গাটায় আমি অনেকবার বলেছি, এবং এখানে একটি ডাইমেনশনাল ডাইনামিক্স রয়েছে, একটা ফরেন কূটনীতি, ফরেন চাপ, ইন্টারনাল চাপ, ব্যক্তিগত চরিত্র, লিডারশিপ কোয়ালিটি, এই সবগুলো অ্যাকুমুলেট করে। সো আপনি যদি দেখেন যে কোনো দলের এমপি যদি দুর্নীতি করে,
অথবা মন্ত্রী যদি দুর্নীতি করে, এই মন্ত্রীরা কিন্তু দুর্নীতি করে মূলত তার ওই যে পলিটিক্যাল এপিএস থাকে না, ওখান থেকে। ওরা হলো মূল টাকা সাপ্লাই এবং অন্যান্য সাপ্লাই। সো মানুষের ভিতরে কিন্তু এই ধারণাটা প্রথিত হয় যে এই এমপি এই দুর্নীতি করতে পারে, কারণ সেই টাকার ভাগ সর্বোচ্চ জায়গায় দেয় বলে কিন্তু সে আনটাচ থাকে। তো সেই জায়গাটার কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। আমরা দেখলাম যেটা বারান্দায় কথা হয় যে আওয়ামী লীগের বড় বড় বিজনেস হাউস, মিডিয়া হাউস সব কোনো না কোনোভাবে বিএনপির লোকজনই এখন নিয়ন্ত্রণ করছে। এখন তাদের ভাবনা হতে পারে যে অন্তত এই মিডিয়াগুলা আমাদের কথা বলবে, কিন্তু তারা তো 15 বছর আওয়ামী লীগের কথা বলেছে এবং বললে তো কোনো লাভ হয় না, কোনো লাভ হয় নাই, কখনই হয় নাই। বরং জনগণের কথা, জনগণের সামনে বিশ্বাসযোগ্য করে কথা বলতে না পারলে এই বলায় তো কোনো লাভ হয় না। এই দলগুলো যে কোনো লোক এত বেশি দুশ্চরিত্র, এত বেশি দুর্নীতিবাজ, এত বেশি অগ্রহণযোগ্য, তাদেরকে কোনোভাবে দল দূরে সরাই না। সো একটা লোক সরাইলে কিন্তু একটা জনসমর্থন বাড়ে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমি যে জেলার অধিবাসী সেই জেলায় প্রথম 5 জন বিএনপি নেতা পদধারী সবই 2 নম্বর, মানে চাঁদাবাজ। আগে রিক্সায় চড়তে পারতো না, এখন বিরাট 50,000 টাকা 50 লাখ টাকা গাড়ি কিনেছে, 50 লাখ টাকার জমি বায়না করে সব। এগুলো কি এটা অভ্যুত্থানের পরে? হ্যাঁ, রিক্সায় চড়তে পারতো না এরকম পরিস্থিতি, এখন গাড়ি কিনে চকচক করে সব এরকম হয়ে গেছে। সো আপনার রাজনৈতিক প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আপনি খারাপ ভালো থেকে ভালো নেতাকে সামনে আনতে পারেন কিনা, সেইটা যারা সমাজকে রেগুলেট করবে। যে রাজনৈতিক ধারা এমন হয় যে, আগেও বলেছি যে আজকে যে ছেলেটা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়ে, সে যদি দেখে একটা যুব দল অথবা পতিত যুবলীগ এরা এই মানি লন্ডারিং করে, চাঁদাবাজি করে, অন্যের সম্পত্তি দখল করে, গরু ছাগল পর্যন্ত ইয়ে করে, এখন ও বলে যে এইটাই দি ওয়ে অফ লাইফ, তো চরিত্র গঠন হবে কীভাবে? সো আমি তো মনে করি যে বিএনপি ডিফেক্টো সরকার চালাচ্ছে, কারণ আপনার জেলা পর্যায়ে ইউনো, ডিসি, এসপি যারা বলেন, এরা কিন্তু তাদেরকে বলে তারা ক্ষমতা আসতেছে, এবং আমাদের যে এপিসমেন্ট একটা জাতীয় কালচার, যে যারা ক্ষমতায় যাচ্ছে তাদেরকে একটা তৈলাক্ত সম্পর্ক করা, এইটা একেবারে জাতির মজ্জাগত একটা চরিত্র। সত্যমিতে অনেক সময় কম দেখে, এখন দেখবে যে অমুক কি বলে, ওই আইনটেন কিছুই নেই। এই জায়গাটাকে পরিবর্তন করাই হলো রাজনীতির চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেইটা তো হচ্ছে না। যে এই আমাদের রাজনীতির আরেকটা সংস্কৃতি দাঁড়িয়েছে, ক্ষমতায় থাকতে আনলিমিটেড সীমাহীন দুর্নীতি করবে, এবং যেই মুহূর্তে পতন হবে এমনভাবে পালিয়ে যেতে পারে যে তারা একদম সাকসেসফুলি পালিয়ে যেতে পারে, এবং ওইখানে যে 15 বছর 20 বছর 10 বছর যা লাগে আরাম করবে, আয়েশ করবে, যেই মুহূর্তে ক্ষমতায় মানে আসবে অথবা আসার উপর সব বাংলাদেশে চলে আসবে। তো অভিযোগ করেন যে যারা পালিয়ে গেছেন আওয়ামী লীগের, এই পালিয়ে যাবার ক্ষেত্রে বিএনপি তাদেরকে অনেক ক্ষেত্রে সহায়তা করেছে। বিএনপি অবশ্যই আমাদের কাছে তথ্য আছে, সহায়তা করেছে, টাকা নেছে, অনেকে কোটি কোটি টাকা বানিয়েছে। তো আপনি দেখেন 5 তারিখের আগে ফেসিজমের বিরুদ্ধে কয়জনে কথা বলছে? নীলুফার মণি একজন, আমি একজন। এখন দেখেন কত কুকিল মানে কুক করতে করতে চলে আসছে, এখন মানে তারা বিরাট একদম মানে এখন একেবারে মানে ময়না পাখি, কাকাতুয়া, কুকিল সব চলে আসছে, কথা বলার লোক। এখন কিন্তু যারা 5 তারিখের আগে কথা বলতো তারা কিন্তু এখন একটু ব্যাকসাইডে চলে গেছে। এখন তারা আবার কীভাবে, ওরা জানে যে কোথায় কীভাবে টকশোতে যাওয়া যায়, এসে একেবারে বিরাট এখন সাচ্ছে। সেই জন্য আমি আবার বলি যে সমস্ত দেশ উন্নত হয়েছে, মনে করেন শি জিনপিংয়ের উদাহরণ দেই। শি জিনপিং কেম ফ্রম এ ফার্মার্স ফ্যামিলি, তার বাবা তাকে এডুকেশন করছে, এবং তারা চাইনিজ কংগ্রেস আপনার অ্যামেন্ডমেন্ট করে, সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তাকে টিল ডেথ, আজীবনের জন্য তাকে দিয়েছে, বিকজ অফ ইস লিডারশিপ কোয়ালিটি। এবং সেইখানে সে আমেরিকান প্যারালাল হয়েছে। সেইখানে আপনার দুধের সাথে মেলামাইন মিশিয়েছিল একটা ব্যবসায়ী, 3 মাসের ভিতরে বিচার করে তাকে ফাঁসি দিয়েছে। মানুষ যে কোনোভাবে দেখতে চায় যে আমার নিরাপত্তা বজায় আছে, সুশাসন আছে, ন্যায় বিচার, আমার অধিকার রক্ষার্থে আমার কারো কাছে যেতে হবে না, রাষ্ট্রীয় ব্যবস্থা আমার অধিকারকে রক্ষা করবে। আমাদের রাজনৈতিক কালচার গত 50 বছরে এই জায়গায় গেছে, রাজনীতিবিদের একটা অংশ প্রথম সে সমস্যার সৃষ্টি করে, মানে একটা মাস্তান দিয়া কারো জমি দখল করাবে। মনে করেন এই লোকটা একটু আত্মসম্মান আছে, সে তার কাছে আসবে না। এখন ওকে তার কাছে আনার জন্য কি করবে? তার আইদার যদি কোনো অ্যাডাল্ট মেয়ে থাকে
তাকে ডিস্টার্ব করবে অথবা তার জমি দখল করবে, কোনো একটা ঘটনা ঘটাবে। সেখানে ঘটনা ঘটাইয়ে তার দালাল পাঠাবে যে ওনারা আসতে পারেন, উনি সমাধান করে দেবে, ওরা আইনে দেখাবে, এবং এই যে আসলে সমাধান করে তখন তাকে টাকা দিতে হবে। এইটা সব বড় বড় টিভিদার আছে। এইটা নিয়ন্ত্রণ করতে পারে কে? ওই চরিত্রবান মানুষকে, ভালো মানুষকে সামনে আনার প্রক্রিয়া। সেই প্রক্রিয়া আপনি কাউন্সিল করেন, সিলেকশন করেন, যেভাবে করেন, সেটা তো জিয়াউর রহমান করতে পেরেছিলেন। উনি তো আপনার থানা পর্যায়ে লেভেল থেকে খুঁজে বাইর করতে পারছে যে কোন মানুষটা আপনার আওয়ামী লীগের বিভাগে, আওয়ামী লীগ একটা লুটেরা দল, একটা অপশাসন দুঃশাসন করা দল এবং সব মানে লুটের একটা সঙ্গ, সেইখান থেকে ভালো মানুষ উনি খুঁজে বের করছেন এবং দুর্নীতিবাজকে চিহ্নিত করে ওনার বেতের লাঠি থাকতো, সামরিক বাহিনী ওদের গুঁতো মারতো চাটুকারিতে করলে, চাটুকারিতে দূরে রাখা এবং দলদাস দূরে রেখে। এবং আরেকটা জিনিস জুলুর ভাই, আপনি সাইকোলজিক্যালি দেখবেন যে সেলফ রেসপেক্টেড পার্সন কখনো পদলোহনকারী হয় না এবং অ্যারোগ্যান্ট হয়। আর যারা এই লুটেরা, দুর্নীতিবাজ, যারা এমন চাটুকারি করতে পারবে আপনি তার পাশেও যাইতে পারবেন না। মানে এখন আপনার যদি ওই আপনার জুতো টানার ক্যাপাসিটি নেই, আপনার পিওন হওয়ার ক্যাপাসিটি নেই, তার সাথে কম্পিটিশন করে রাজনীতি করতে যায়, তখন কিন্তু আস্তে আস্তে আপনি সরে যাবেন। এইটা হলো রাজনীতির চ্যালেঞ্জ, যে আপনার ট্যালেন্ট অ্যান্ড প্রক্রিয়া আছে কিনা, আপনার ওই রাজনৈতিক প্রক্রিয়া আছে কিনা, আপনি সঠিক মানুষকে সঠিক জায়গায় আনতে পারেন কিনা। ধন্যবাদ নীলুফার চৌধুরী বনি। স্মরণ আছে আমি কি কি বলেছিলাম ওনার সঙ্গে? মেধাবী আপনি, স্মরণ থাকবার কথা। তারপরেও আপনি যখন আবার বলেন, না বলেন। দেখেন আমরা যেটা এতক্ষণ সরওয়ার মানে আমার মূল কথা হচ্ছে যে জাতিকে এরকম একটা পরিবর্তনের পরও জাতিকে আশা দেখাবার যে জায়গায় বিএনপির যে সক্ষমতা থাকা দরকার ছিল, সেটা বিএনপি আসলে দিনে দিনে ব্যর্থ হচ্ছে এবং নানা কিছুতেই তার অতীতটাও। ওটাই বলছিলাম যে সরওয়ার ভাই যেটা 15 বছরে, যেটা আমি ওই যে বারবার বলছিলাম সাপ লুডু খেলার, যে ওই পর্যন্ত গিয়ে হঠাৎ করে আবার ধপাস করে পড়ে যায়, সাপের মুখে পড়ে। আমি ওইটাই বলছিলাম, সরওয়ার ভাই যে কথাটা বললেন এটা আমি বলবো না যে একদম অসত্য বলেছেন, পুরাটা। বিএনপি একটা মানুষের দল, এখানে ভুল থাকবে, শুদ্ধ থাকবে, সব কিছু থাকবে। এবং যে এইখানে যেটা সমস্যা হয়েছে, বিএনপিকে আপনাদের কথা, আপনারা তো আসলে ভিতরে অনেক কিছু বলবেন না, আপনারা বাইরে থেকে যেটা দেখবেন ওইটাই বলবেন, এটা বলার কথাও না, কারণ আপনি বিএনপি করেন না। তো বিএনপির যেটা, বিএনপির শাস্তি দিয়েছে, আপনি দেখেছেন জনাব তারেক রহমান সাহেব প্রায় 3000-এর অধিক ছেলেদেরকে, মেয়ে আছে কিনা জানি না, 2-4টা থাকতে পারে, 2-4টা আমরা নেতাকর্মী বলি, নেতাকর্মীদেরকে শাস্তি দিয়েছেন, কাউকে স্থায়ী শাস্তি, কাউকে অস্থায়ী শাস্তি, বিভিন্নভাবে। এবং উনি অসহায়ের মতো এই কথাটা বলেছেন যে আমি তো এর চেয়ে বেশি কিছু করতে পারি না। এর চেয়ে বেশি যারা করতে পারে সেটা হলো যে সরকার তো করছে না। আমি তো সরকারকে বলছি যে তোমরা অ্যাকশন নাও। সরকার এবং সরকারের সঙ্গে যারা আছে, আপনি মনে করেন এইখানে আমাদের সেনাবাহিনী ভাইরা আছে, তারা সমস্ত বাংলাদেশে আছে, তাদের প্রতিনিধি আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে। তারা কিন্তু যেটা করতে পারতো তারা করে নাই। সরকার আছে, সরকার যেটা অ্যাকশানে যেতে পারতো সেটাই যায় নাই। কখনো কখনো তারা যায় না বলেই কোনো জায়গায় হঠাৎ কোনো ঘটনাও ঘটে যায় পুলিশের সাথে বা কারোর সাথে, আমি এটা অস্বীকার করছি না। বাট এটা যদি সরকার করতো, এই কাজগুলো কিন্তু করার কথা সরকারের। সরকার যদি করতো, যে অপরাধী যেই হোক আইনের আওতায় আনতে হবে। তো অপরাধী তো কাউকেই, সরকার তো খুদ ফ্যাসিস্টদেরকেই অ্যারেস্ট করে নাই, তাদেরকেই সম্পত্তি ক্রোক করে নাই। তো এই যে এইখানে যে হ্যানবদল হচ্ছে, এইখানে যে অন্যায় হচ্ছে, এখানে যে অপকর্ম হচ্ছে, সরকার যদি তার আইনের দ্বারা না ধরে তাহলে কিন্তু মব হয়ে যায়। দল তো আপনার বহিষ্কার ছাড়া অন্য কিছু করতে পারে না। হ্যাঁ, তবে তার চেয়ে বেশি কিছু করতে হয়তো আরেকটু পারতেন যদি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে থাকতেন, এটা হতে পারতো। আবার এটাও হতে পারতো যে -2 ফর্মুলার কথা আমাদের মহাসচিব সাহেব একদিন বলেছিলেন, এবং এইটা যে এখন পর্যন্ত বলবৎ না, আমি সেই সূত্র ধরেই বলতে চাই। নইলে এতটুকু অন্যায় করার সুযোগ কেউ দেওয়ার কথা না। কারণ যত অন্যায় করবে বিএনপিকে তত পিছিয়ে দেওয়ার মতো একটা দলকে পাঠিয়েছে, যেটা একটা দল বলেছিল যে একটা জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে আনবো। তো একটা দলকে সরিয়ে দিয়েছে, অটো সরে গিয়েছে, আরেকটা দল এখানে আসবে, সেটা অনেকেই হয়তো দেখতে চায় না, দেখতে পারে না। আবার তারা নিজেরাও সরকার গঠনে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে।
কিন্তু তারা অন্যদেরকেও ধ্বংস করছে। তো এইখানে যারা খারাপ লোক, যারা খারাপ, তাদের যদি ধ্বংস করা হতো, তাদেরকে যদি উচ্ছেদ করা হতো, তাদেরকে যদি উৎখাত করা হতো, তাহলে দল ভালো থাকতো, দেশ ভালো থাকতো, জাতি ভালো থাকতো। এবং এই যে টাকাগুলো আপনি দেখেন যে আমি শুধু এখানে দলের কথার পাশাপাশি এটাও বলতে চাই যে শেয়ার মার্কেট থেকে এই সময়ের মধ্যে শেয়ার মার্কেট থেকে এত টাকা চলে যাওয়ার কথা না। এই সময়ের মধ্যে আপনার সুইস ব্যাংকে এক্সট্রা গত এক বছরে এতগুলো টাকা জমা হওয়ার কথা না। 33% আগে যা হতো তার 33% টাকা এক্সেস জমা হয়েছে, প্রায় 8,000-8,500 কোটি টাকা। তো এই জায়গাগুলো, এগুলো কোনোখানেই কোনো রকমের আপনার ব্যালেন্স নাই, চেইন অফ কমান্ড নাই, চেইন অফ কমান্ড কোনোখানেই নাই। আর দল যেহেতু বিএনপি বারবার এই কথাটা বলে, বিএনপি সরকারেও নাই, বিএনপি বিরোধী দলেও নাই। তো বিএনপি যেহেতু এই সরকারটা কোনো দলীয় সরকার না, তাই হয়তো বিএনপির যেহেতু লোকবল বেশি, বিএনপি একটা কিছু অন্যায় বা ভালো কাজও অনেক সময় আছে, যেটা ধরেন জিল্লু ভাই আমি সবখানে যে অন্যায় বলবো তাও না। অনেক সময় আছে যে আওয়ামী লীগ আমার ঘর দখল করেছিল, দোকান দখল করেছিল, মার্কেট দখল করেছিল, আমার একটা জমি দখল করেছিল। আমি এটাকে, হ্যাঁ আমি পারতাম আইনের আওতায় যেতে, আইন তো এখন নিচ্ছে না। আমি এটাকে নিজেই দখল, ওরা ফেলে চলে গেছে, আমি এটা দখল করে বসছি, আমারই জায়গা যে জিনিস, সেটাই কিন্তু সেটারও কিন্তু এক ধরনের ভায়োলেন্স হিসেবে এটাকে গণ্য করা হচ্ছে। ব্যারিস্টার সরোয়ার হয়তো পরে দিবেন যে এটা অন্য কোনো পন্থা ছিল না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটাও হচ্ছে, আইনজীবী না হয়েছে, এটাও হয়েছে, কিন্তু বলছে আইনজীবী হিসেবে তিনি একটা 15.5 বছরের যে অত্যাচার করেছে, এটা আপনিও বলেছেন, সরোয়ার ভাইও বলেছে, এটা নো ডাউট বিএনপির উপরই সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। অত্যাচারগুলো কিভাবে হয়েছে, যেমন আমি একটা কথা বলি, এখানে দুটো প্রশ্ন। এখানে বিএনপি কি একটু ট্রমাটাইজড, অথবা বিএনপি কি আসলে প্রকাশ্যে অনেকে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন, কিন্তু বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তার কি গোপন কোনো আতাত, গোপন কোনো লেনদেনের হিসেব আছে, যে কারণে আসলে বিএনপি এক জায়গায় গিয়ে আর কিছু করতে পারছে না বা করছে না? আপনার এই কথাটা আমি জানি না, এই কথাটা সত্যতা আমার কাছে নাই। আমি জাস্ট প্রভোকিং, আমি শুধু এইটুকু বলতে চাই যে বিএনপি এটা বিশ্বাস করে যে ইলেকশন হলে, বিএনপি না, বাংলাদেশের প্রায় সব জনগণ বিশ্বাস করে যে সৎভাবে নির্বাচন হলে, লেভেল প্লেইং ফিল্ড হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় আসবে। বা বিএনপির মধ্যে এমন কোনো কিছু কিছু শক্তি আছে যারা আসলে শেষ পর্যন্ত ভেতর থেকেই পুরো মানে একটা চূড়ান্ত ফলাফলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পুরো জিনিসটা নষ্ট করে দেয়। লন্ডন বৈঠকে তারেক রহমান নিঃসন্দেহে দেশ থেকে অনেক দূরে, অনেক দিন ধরেই, এবং আপনি তার সীমাবদ্ধতার কথাও বলেছেন যে তিনি একা চাইলেই সব কিছু করতে পারছেন না, করতে গিয়ে তিনি অনেক সময় মিসগাইডেড হচ্ছেন বা মিসলিড করা হচ্ছে তাকে, এবং না শুধু মিসগাইডেড যে হচ্ছেন সেটাও না, শুধু মানে তিনি চাইছেন, কারণ তার আগের দিনের দুদিন আগের বক্তৃতাই আমরা শুনেছি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা শুনেছি, মুখের ভাষা শুনেছি, হঠাৎ করে তিনি এত পরিবর্তিত। উনি এই যে এই 10 মাসে যত বক্তৃতা রেখেছেন, উনি কিন্তু প্রত্যেকটা বক্তৃতায় উনি বারবার করে বুঝিয়েছেন যে আমাদের কি করা উচিত, এবং আমার কাছে এই মুহূর্তে ক্ষমতা নাই। জামালপুরে উনি একটা বক্তব্য রেখেছেন, ওইখানে উনি 4 বার, আমি গুনেছি 4 বার বলেছেন যে আমার এই মুহূর্তে ক্ষমতা নাই, আমি এখন জানতে পারছি না যে অপরাধীটা কে। আমি যদি ক্ষমতা আসার পরে আমি সেই দিনও যদি জানি যে অপরাধীটা কি, আমি কিন্তু তৎক্ষণাৎ তাকে আমি শাস্তির আওতায় নিব। এখন আমি শাস্তি দিতে পারছি না, এর চেয়ে বেশি শাস্তি আমার কাছে, আমার হাতে নাই। তো এইখানে কিন্তু ওনার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে, উনি ওনার জায়গা থেকে করার চেষ্টা করেছেন। আবার এটাও সত্যি যে আওয়ামী লীগ যে দখলবাজি করেছিল, সেই রিদখলটা, আমার জিনিস আমি নিতে গিয়েও অনেক সময় এখানে বিড়ম্বনা এবং আপনার বদনামের মুখোমুখি হতে হচ্ছে। অনেকের ব্যবসা বাণিজ্য নিয়ে গিয়েছিল। আবার এটাও ঠিক যে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে আত্মীয়তা সূত্রে, আমি এটা বলা ঠিক না, তারপরেও বলছি, অনেককে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য দিয়ে গিয়েছে যে এটা তুমি দেখভাল করো, আমি তোমাকে এই দিব। আত্মীয়তার সূত্র হোক বা বন্ধুত্বের সূত্র হোক, বাণিজ্যিক যেটাই হোক, আমি এটা হয়তো বা এটা কোনো দল হিসেবে না যে যাকে বেছে নিতে ঘটেছে, এটা সারা দেশে ঘটেছে যে তারা পালিয়ে গেছে, এখানেও প্রচুর লেনদেন হয়েছে এবং তার সঙ্গে বিএনপির অনেকেই নানা ক্ষেত্রে যুক্ত। সো আপনি শুনছিলেন নীলোফার চৌধুরী মনির কথা, আপনার কাছ থেকে আমরা এটা ফাইনাল রাউন্ড ক্লোজিং রিমার্কস, এবং উনি ওই যে প্রসঙ্গটা বললেন যে একজনের দখল হয়ে গেছে, তিনি সুযোগ পেয়েছেন, পরিবেশ নিজে দখল করে নিলেন, আইনে গেলে হয়তো পুলিশ কেস নিত না বা কোনো সুযোগ ছিল না, বা দীর্ঘসূত্রিতার একটা ইস্যু আছে, রেমিডিটা আসলে কি ছিল তার হাতে?
এর বাইরে বিকল্প কি ছিল? এইটা যে লোকালে যেখানে এই ঘটনাটা ঘটেছে এটা কিন্তু সবাই জানে কোনটা অন্যায় এবং কোনটা বেদখল হয়েছে। এইটা কম হয়েছে, অতটা না যতটা বলা হচ্ছে। কিন্তু যেটা হয়েছে যে মামলা বাণিজ্য আওয়ামী লীগ শুরু করেছিল, সেই মামলা বাণিজ্য গত 10 মাসে একটা মানে বিস্ফোরণ ঘটেছে। যে 5 তারিখের পরে যেটা এই অন্তর্বর্তীকালীন সব কি বিএনপি করেছে? অলমোস্ট মানে বিএনপি শক্তি এখানে প্রয়োজন হয়েছে, মানে বিএনপি থানা কন্ট্রোল করছে, এটা হয়েছে। হ্যাঁ, আমার পিরিসপুরে আমি জানি যে একটা ওয়ার্ড কমিশনার, জামাত, এনসিপি তাদের কোনো ভূমিকা ছিল? এনসিপি কিছু করেছে, অনেক করেছে কিনা এটা সিংহভাগ এটার সাথে বিএনপির রাজনীতির সাথে জড়িত তারা করেছে। আর এনসিপি তো যা খুশি তাই করছে, এনসিপি কোনো আইনই নাই। ওখানে আপনার পিরিসপুরে একটা ওয়ার্ড কমিশনার, সে তার একজন বিরোধিতা করছে বিএনপি, তার খুনের মামলায় জড়াই দিছে। আর তুমি আসো তোমার মামলায় দিব, টাকা দিলে দিব, না দেবে, এরকম তো অহরহ ঘটনা ঘটেছে। এবং ওই যে বলছিলাম যে সিচুয়েশন ক্রিয়েট করে প্রবলেমে ফেলে কীভাবে চাঁদাবাজি করে। এখন মনে করে যে এখানে একজন বড় ব্যবসায়ী, তাকে এখন মানে তার কাছে চাঁদা চাইছে, তাকে ডিসিপ্লিন আনতে পারছে না, তখন তার বিরুদ্ধে এনবিএর থেকে আপনার একটা নোটিশ ইস্যু করবে অথবা দুর্নীতি দমনকে ব্যবহার করবে। এরকম ঘটনা তো অহরহ ঘটে চলে যায়। এরকম হয়েছে যে আওয়ামী লীগের সময় এক ব্যবসায়ীর কাছে 500 কোটি টাকা চেয়েছে, টাকা দেয় নাই, সে দেশ থেকে পালাই গেছে। আমি তোমার 500 কোটি টাকা কেন দেবো? 500 কোটি থেকে আগামী 50 বছর আরামে থাকতে পারবো, দেয়নি। তো এইরকম ঘটনা কিন্তু এখনও ঘটেছে এবং ঘটার উপক্রম রয়েছে এবং ঘটায় এইভাবে। এইটা হলো রাজনৈতিক দলের চ্যালেঞ্জ। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এখন এই অন্তর্বর্তী সরকার এই কাজটা যদি করতে পারে যে আরেকটা কমিশন, অনেক কমিশন করছে, আরেকটা কমিশন করা উচিত। কিভাবে মানবতা বিরোধী হত্যাকারী লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালায়ে গেল, কিভাবে তৎকালীন ডিজিএফআই আকবর পালায়ে গেল, বার কারা পালাইছে, এবং নসরুল হামিদের মতো লোক, আপনার হাসান মাহমুদ, আরাফাত, এরা কীভাবে পালায়ে গেল। এবং এই ওবায়দুল কাদের এখন ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমি আরও অনেক দিন ছিলাম, দেশে ছিলাম সরাসরি। এইটা একটা দ্রুত কমিশন করা উচিত। না হলে এই যে এনসিপি আছে না, এরা এবং এই যে বিএনপি কিছু লোক, এদের উপর দায়িত্ব পাবে কি। আমি সত্যিকারে নাগরিক হিসেবে জানতে চাই তারা কীভাবে পালায়ে গেল। আজকে দক্ষিণ আফ্রিকা আপনি ভিজিট করে আসছেন, প্রধান বিচারপতি এবং আসিফ নজরুল সাহেব, আপনি এসে জনগণকে কেন ব্রিফ করলেন না? রিকনসিলিয়েশনের 4-5টা স্টেজ আছে। প্রথম স্টেজ হচ্ছে গণহত্যাকারী এবং যারা দুর্নীতিবাজ তাদেরকে বিচার করা। এই বিচারটা, দ্রুত বিচারটা কীভাবে করা যেত প্রোক্লেমেশনের মাধ্যমে। আজকে 2টে ট্রাইব্যুনাল থেকে আপনি কি করবেন? আমি অনেকবার এই আশঙ্কা প্রকাশ করছি যে এই সরকার থাকতে একটারও জাজমেন্ট দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, এবং সেইটা সত্য হতে যাচ্ছে পারবে না। এখন পর্যন্ত সাক্ষীতে যায়নি, চার্জশিট হয়েছে মাত্র এখন পর্যন্ত সাক্ষীতে যেতে পারে নাই, পারবে না। তাহলে কি করতো? 50,000 লয়ার আপনি 50টা ট্রাইব্যুনাল করতেন, প্রোক্লেমেশনের মাধ্যমে তারা এই বিচার করে আবার তারা প্র্যাকটিসে ফেরত আসতো। ইউকেতে লে ম্যাজিস্ট্রেট আছে, আইন বিষয়ে লেখাপড়া করে নাই, তাদেরকে দিয়ে এই মামলা মানে প্রাথমিক যে মামলাগুলো সেইগুলো করে তারা আবার সেইখানে ফেরত যায়। সো আপনার সেই চিন্তা ভাবনা কোথায়? চিন্তা ভাবনা হচ্ছে কীভাবে খালি ফরেন ট্যুর করবে আর একটা নাম লেখাইলো সেই জন্য আমি বলছি দে হ্যাভ অলমোস্ট ফেইল। সেই জন্য আমি আরেকটা বলবো যে বিএনপি আবার ওই প্রেসিডেন্ট জিয়ার থেকে শিক্ষা নিতে হবে। সেই কি শিক্ষা? জনস্বার্থে, দেশের স্বার্থে যার সাথে প্রয়োজন তার সাথে যদি সেইটা অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড হয় সেইটা হবে। মানুষ বিশ্বাস করে জনস্বার্থে এবং দেশের স্বার্থে আপনার সেই তালপট্টি, দক্ষিণ তালপট্টি রাখা সহ, যে আজকে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি হলো জনস্বার্থের রাজনীতি। তো সেইখানে যদি স্টকহোম সিনড্রোমে কেউ ভুগে, স্টকহোম সিনড্রোম, 3টে সিনড্রোম আছে। এই স্টকহোম সিনড্রোমের মানে মিনিং হলো যে কাউকে যদি কেউ দীর্ঘদিন আটকায় রাখতে পারে, কেপটে রাখতে পারে, তারা তাদের প্রতি লয়াল হয়ে যায়। অর্থাৎ ইন্ডিয়া যে নেতাকে আটকে রেখেছিল তিনি এখন লয়ালিটি প্রকাশ করছেন। একটা আছে লন্ডন সিনড্রোম, সেইটা না করেন। সেই জন্য আমি বলি, আর বিএনপির ওই জিয়ার জায়গায় কীভাবে আসতে হবে, যে আজকে এখন বিএনপির কিন্তু সমালোচনার লোক নাই। তাহলে প্রেসিডেন্ট জিয়া একটা সমালোচনার একটা ককাজ করেছিল এই ব্যারিস্টার মওদুদকে দিয়ে। উচিত আজকে মিনিমাম 100 বিএনপির সমালোচক সৃষ্টি করা এবং তাদেরকে নিয়ে ডিবেট করা, তাদেরকে নিয়ে পলিসি ফর্মুলেটে ডিবেট ফর ডেভেলপমেন্ট। ডিবেট না করলে কখনো কোনো ভালো সিদ্ধান্ত আসে না, পরিপূর্ণ তথ্য আসে না, ভালো সিদ্ধান্ত নিতে পারে না। আর ওই পাপেট যারা ওই তারা করে কি আস্তেই করে এমনভাবে প্লেসটা করে মনে হয় এইটাই যেন বেস্ট পলিসি। দ্যাট বেস্ট পলিসি টার্ন টু বি দ্য অ্যাবসোলিউটলি রং পলিসি, অ্যাবসোলিউটলি নেস্টি পলিসি।
ওই জায়গাটা চেক অ্যান্ড ব্যালেন্স করাই হয়েছে রাজনীতির নেতৃত্ব। আরেকটা জিনিস হচ্ছে, এই কথাটাও একটু বাজারে শোনা যায়, এখন শেষ করছি, কথা শোনা যায় যে একটা অ্যারেঞ্জ নির্বাচনে আবার যায় কিনা। এটা মারাত্মক ভুল হবে। বিএনপি মাস্ট ডিপেন্ড অন দ্য পিপল, জনগণ যাকে ইয়ে করবে। আর একটা ছোট কথা বলি, বৈষম্য বিরোধী কোটার কথা শুনছি, বৈষম্য বিরোধী চাকরির কথা শুনছি, সম্পূর্ণ ভুল হবে। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করে এখানে আসছেন, যত বড় স্যাক্রিফাইস করেন, দরকার একভাবে চিকিৎসা বেনিফিট দেন, অর্থনৈতিক বেনিফিট দেন, নো মোর কোটা, কোনো কোটা হবে না। তাহলে আপনি যদি এখন কোটা সৃষ্টি করেন, তাহলে যে কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন সেইটার কোনো জাস্টিফিকেশন থাকে না। আর নতুন বাংলাদেশ ঠিক আছে, সেটা 5ই আগস্ট। নীলুফার চৌধুরী মনি, আমি নিজেও বলছি যে কোটাকে নিয়ে এত বড় আন্দোলন, সেই কোটা আবার ফিরে আসছে এবং কথায় কথায় বলছে তারা এত টাকা বেতন পাবে, যার 1 চোখ খোয়া গেছে তা এত পাবে, যার 2 চোখ খোয়া গেছে সে এত পাবে। এটা শুনতে আমরা অপমানিত বোধ করি, আমরা বিব্রত হই। আমাদের কথা হচ্ছে সরকার একসাথে একটা দিয়ে দেখ, থোক বরাদ্দ একটা কিছু করুক, কিন্তু আমরা আর ওই সিস্টেমে রাখা যাবে না, এই জায়গাটায়। এবং এটা সবগুলো দলের এই কথাটা বলা উচিত যে আমরা যে কোটা থেকে, এবং ইভেন আমি এটাও বলি নারী কোটাও থাকার কথা না, কারণ নারীরা যে দেশে নারী এখন 63% মেডিকেলে চান্স পায়, সে দেশের কোটা নারীদের জন্য দরকার নাই। নারীদের জন্য আপনার এমপি কোটাও দরকার নাই। আমি মনে করি ভূতের পা নাকি পিছনের দিকে হাঁটে। আপনার প্রথমে শুরু হলো যখন দেশ অন্ধকারেচ্ছন্ন ছিল, নতুন দেশ হলো, তখন শিক্ষার হার কম ছিল, নারীরা পশ্চাৎপদ ছিল, তখন নারী আপনার ছিল কি 15 জন, তারপরে হলো কত 30 জন, তারপরে হলো কত 45 জন, তারপরে হলো কত, এগুলো কিন্তু কমার কথা, জিরোতে যাওয়ার কথা, সেখানে এখন 100 জনে আসছে। তার মানে কি আমাদের নেতৃবৃন্দ সমস্ত বাংলাদেশের সব দলের তাদের মাইন্ডসেটটা নারীদের নিয়ে এত ন্যারো থাকবে কেন? ন্যারো কোটার দিকে তারা ফেরত যাচ্ছে কেন? এটা কোটা বাড়বে কেন? এটা কোটা কমার কথা যদি থাকেও, তাহলে কমার কথা যে 100 কোন বিবেচনায় জনস্বার্থে, এটা কোন বিবেচনা হবে? কোন বিবেচনা? যেখানে আপনি দেখেন যে আপনি মাঝখানে একটা কথা বলছিলেন সংস্কার নিয়ে, আপনি ওই উত্তরটা আমি দিতে পারিনি। ওখান থেকেই বলেছে কোনো দলের নেতারা, বড় বড় নেতারা, ছোট দল বড় নেতা বলেছে যে এরকম সংস্কার হলে শুধু আবহমান কালেও এই সংস্কার শেষ হবে না, কিয়ামত পর্যন্ত। আবার কেউ বলেছে এখানে খানাপিনাই ভালো হয়। তো এই খানাপিনা ভালোর জন্য আর আবহমান কালের জন্য যদি গসিপ করার জন্য ওইখানে বসে নেতারা, আমাদের বলার কিছু নাই। কিন্তু এই দেশটা এখন গসিপের জায়গা না, এই দেশটা এখন সম্পূর্ণরূপে মনে প্রাণে খেটে দেশটাকে উদ্ধার করতে হবে। সেই দেশটাকে উদ্ধার করার জন্য যেমন বিএনপিকে দরকার, ঠিক তেমনই সবচেয়ে ছোট দলটাকেও দরকার, ঠিক তেমনই যারা ছাত্ররা ছিল তাদেরও দরকার। কিন্তু তার মানে এই না, এই যেটা না বুঝে চিফ ইন্টারিম গভর্নমেন্টের চিফ বলেছিলেন এই ছাত্ররাই আমার মাস্টার মাইন্ড, এই কথা বলা যাবে না। এইখানে এই আন্দোলনটা আবার শেষের প্রথমের কথায় ফিরে আসছি, এই আন্দোলনটা এমন একটা জায়গায় ছিল, ছাত্র জনতা, ছাত্রছাত্রীর বাবা মা, একটা ছাত্রের পিছনে 2টা মা বাবা মাঠে নেমেছিল। প্রত্যেকটা যতগুলো ছাত্ররা নেমেছিল তার ম্যাক্সিমাম ছাত্রদের মা বাবারা নেমেছিল, সবগুলো দল নেমেছিল, এবং যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধি দেয় তারা নেমেছিল, এবং এইখানে অনেকে নিজের নাম গোপন করে রেখেছিল। অতএব যদি এই 24কে বাঁচাতে হয়, তাহলে সবার নিজের ব্যক্তির নাম বাদ দিয়ে গোষ্ঠী নামকে নিয়ে আমাদের চলতে হবে। এবং অবশ্যই এই কোটা বিরোধী দিয়ে শুরু হয়েছিল, অবশ্যই এই কোটাকে বর্জন করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং নীলুফার চৌধুরী বড়ি অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার 2 অতিথি রাজনীতিতে শুদ্ধাচারের কথা বলেছেন, সীমাবদ্ধতার কথাও বলেছেন, কি হওয়া উচিত সেটাও বলেছেন। তবে একথা ঠিক যে প্রত্যাশা তৈরি হয়েছিল জুলাই আগস্টে, বিশেষ করে 5ই আগস্টের পরে, সেখানে মানুষ হোঁচট খেয়েছে। বাংলাদেশের মানুষের অবশ্য হোঁচট খাওয়ার ইতিহাসটা নতুন নয়, অনেক পুরনো, বহুবার বাংলাদেশের মানুষ হোঁচট খেয়েছে, উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। পরিত্রাণের একটা উপায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ দরকার, তার জন্য নির্বাচন দরকার। এখন সেই নির্বাচন মোটামুটিভাবে অনেকেই মনে করছেন একটু অধরা, এবং এখানে দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলটির যে ভূমিকা রাখা উচিত ছিল, সেটা যে কোনো কারণই হোক তারা সেখান থেকে অনেকখানি সরে গেছে, হয়তো বিভ্রান্ত হয়েও সরে যেতে পারেন। এবং ফলাফলটা কি সেটা বুঝবার জন্য খুব বেশি দূর অপেক্ষা করবার দরকার নেই। গত কয়েকদিনের অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আসলে
এই খেলায়, এই যে নির্বাচন আদায়ের যে খেলায়, আপাতত সেখানে বিএনপি অনেকখানি পরাস্ত। কে জিতলো, কে হারলো, আওয়ামী লীগের কি হলো, বিএনপির কি হলো, সেটা আমাদের কাছে মুখ্য না। আমাদের কাছে মুখ্য হচ্ছে দেশটা কতটা গণতান্ত্রিক, দেশটা কত প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হচ্ছে, গণতন্ত্রের ভিত্তি হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেখানটাতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং এই নির্বাচনের জন্য প্রয়োজন বোধে কোনো রাজনৈতিক দল মাঠে থাকুক কিংবা না থাকুক, জনগণ যেহেতু দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত, মানুষকে একসময় সোচ্চার হতে হবে, যে যার অবস্থান থেকে প্রয়োজনে রাস্তায় নেমে অথবা অন্য যে কোনো উপায়ে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।